এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে ভোর 5:30। বেরিয়েছি সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে, তাই প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত। ভোরের হালকা হাওয়া, পাখির ডাক আর এই শান্ত রাস্তা, সকালের হাঁটা শুধু মন শান্ত করে না, পিসিওএস এর জন্য এটা ভীষণ উপকারী। আমার ডক্টর আমায় সাজেস্ট করেছেন মর্নিং ওয়াকের পাশাপাশি একটু দৌড়াদৌড়ি করতে, যাতে করে বডির সেন্সিটিভিটি বাড়বে, ওয়েট কন্ট্রোলে থাকবে আর হরমোন ব্যালেন্সেও সাহায্য করবে। তাই অন্ততপক্ষে প্রতিদিন 30 মিনিট হাঁটা এটা আমার ডেইলি রুটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পার্কেই প্রতিদিন আমি হাঁটতে আসি। প্রতিদিন ভোরবেলায় কত বয়স্ক মানুষ এখানে আসেন, তারপরে ইয়াং জেনারেশন যাদের সাথে লেট নাইট স্লিপ আর লেট মর্নিংস এই শব্দ দুটোই মেইনলি জড়িয়ে থাকে, তাদেরও স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে ভোরবেলা ঘুম থেকে উঠে পার্কে আসতে দেখে বেশ ভালোই লাগে। যাই হোক, আমার মর্নিং ওয়াক তো আজকের মতন ডান। তবে মর্নিং ওয়াকের শেষে এই যে স্কিনে গ্লোটা আসে, এটা না আমার ফেভারিট। এটার জন্য আমি মনে হয় 1000টা ভোরের ঘুম বিসর্জন দিতেও রাজি। হয়ে গেছে মর্নিং ওয়াক, তবে অনেকখানি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি তো করেছি, তাই এক্ষুনি বাড়ি ফিরবো না, একটুখানি মায়ের সাথে গল্প করি, তারপর বাড়ি ফিরবো। রোজ যে পথ দিয়ে ফিরি, আজ সেই পথ ধরিনি, আজ ধরেছি এক অন্য পথ। এসেছি একটু মায়ের সাথে দেখা করতে। জানেন, খাস কলকাতার বুকে আজও এমন মন্দির আছে যা প্রায় 400 বছরের পুরনো। এই মন্দিরের ইটকাঠ যেন আজও বলে চলে সময়ের কথা। এখানে সকলেই আমরা বিশ্বাস করি মা রাজরাজেশ্বরী আমাদের প্রতিনিয়ত রক্ষা করেন, আশীর্বাদ দেন। দোলের ঠিক 12 দিন পর এখানে মায়ের পুজো হয়। সকাল থেকে চলে পুজোর আয়োজন, পুষ্পাঞ্জলি, হোমযজ্ঞ আর আরতির মধ্যে দিয়ে চলে মা রাজরাজেশ্বরীর আরাধনা। দাঁড়ান, চলুন, সামনের গেটটা তো বন্ধ, আপনাদের পাশের গেট দিয়ে একটু ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মা রাজরাজেশ্বরী কিংবা ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরা রাজরাজেশ্বরী নামেও যিনি পূজিত হন। রাজরাজেশ্বরী শব্দের অর্থ তো আমরা সকলেই জানি, রাজাধিরাজের রানী, অর্থাৎ রাজাধিরাজ মহাদেবের ঘরণী। মা এখানে চতুর্ভুজা এবং তার আসন পদ্মের উপর। এবার বলি, আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিভাবে পৌঁছাবেন। মায়ের পুজো ঘিরে প্রতি বছর প্রায় 3 একটি বারোয়ারি মেলা এখানে বসে। সকলের সহযোগিতায় আজ এই এত বছর ধরে এই পুজোর প্রচলন রয়েছে এইভাবে, তাই এই জায়গাটার নাম বারোয়ারি তলা। হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে ভিআইপি কেষ্টপুর এসে সেখান থেকে অটো করে বারোয়ারি তলা এসে সেখানে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে মায়ের মন্দির দেখিয়ে দেবে। তো মর্নিং ওয়াক করে আমি বাড়ি ফিরে সবার ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে রোজ স্নান করে নিই। আজকেও করে নিয়েছি, শ্যাম্পু করেছি। আজকে আমাদের বাড়িতে আবার আমার মাসি মানে মাম্মা আসবে, আমার দিদি আসবে, দিদির মেয়ে আসবে আর দাদা ভাই মানে দিদির হাজব্যান্ড আসবে। স্নান করে আর মাকে একটুখানি রান্নাঘরে হেল্প করে দিয়ে আর এসে বসলাম। তো আজকে আমি ভাবলাম কি এখন আমি একটু স্কিন কেয়ার করবো, তো ভাবলাম তোমাদের সাথেও আজকে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। তেমন কিছু না, আমি সেরকম কিছু করি না, আমি অল্প বিস্তর করে থাকি। তো আমি অলরেডি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি। এখন আমি আজকে যেটা ইউজ করবো, আজকে যেহেতু সানডে, ইউজুয়ালি আমি খুব একটা ইউজ করি না এগুলো। অনেকদিন আগে কিনেছিলাম এই নায়কা থেকে কতগুলো শীট মাস্ক, একটাই ইউজ করেছিলাম, 4-5টা আছে এখনো এরকমভাবে পড়ে আছে। তো ভাবলাম একটা ইউজ করি, কারণ আজকে সানডে। তো ভাবছি এই পার্লটা আজকে ইউজ করবো। যাই হোক, চলো তাহলে স্কিন কেয়ার করতে করতে আর তোমাদের সাথে একটু অল্প বিস্তর গল্প করতে করতে স্কিন কেয়ারটা করে নিই। শীট মাস্ক অনেককেই দেখি ইউজ করতে, আমি জানি না অ্যাকচুয়ালি শীট মাস্ক ইউজ করলে কি উপকার হয় না হয়। তবে হ্যাঁ, আলাদা করে কিছু সেরকম ফার্স্ট বার ইউজ করে আমি ফিল করিনি। বাট অনেস্টলি যেটা হয় সেটা হচ্ছে স্কিনটা খুব হাইড্রেটেড থাকে, খুব একদম লাইট কমফোর্টেবল একটা ফিল হয়। যাই হোক, হচ্ছে এরকম ভাবে থাকে এটা প্যাকেটটা। এটার প্রাইস 100 করে ছিল, বাট আমি যেহেতু 5টা-6টা একসাথে নিয়েছিলাম তাই জন্য ওই 70 কি 80 করে পড়েছিল। এবার আমি ফেস ওয়াশ তো করে এসেছি, বাট ফেসটা হয়ে গেছে অলমোস্ট। তাও আমি একটা টাওয়াল দিয়ে, এই টাওয়ালটা আমি শুধু মুখই মুছি, এটাতে আমি মানে অন্য কোনো পারপাসে ইউজ করি না। যাই হোক, ভালো করে স্কিনটাকে একদম ড্রাই করে নিলাম। এমন ভাবে ফোল্ড করা থাকে, এই ফোল্ডটা ওপেন করতেই আমার 2-4 মিনিট সময় লেগে যায়। আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা মুখে দিয়ে মিনিট 15 চুপচাপ বসে থাকতে হবে, কোনো রকম দৌড়ঝাঁপ কিচ্ছু করা যাবে না। লাগবে আজকেও মনে হয় মিনিট 15। এটা খুলতে খুলতেই 15 মিনিট হয়ে যাবে মনে হয়। খুলে যা প্লিজ। পরে এবার এটাকে একদম হালকা ভাবে
মিনিট, আর কোনো কথা বলা যাবে না, কিছু করা যাবে না। এটা স্মেলটা দারুণ। কিসের জানো? পার প্লাস হাইলুরোনিক অ্যাসিড ফর গ্লোয়িং অ্যান্ড ময়শ্চারাইজ স্কিন। খুব রিফ্রেশিং এটার স্মেলটা, মানে ভীষণ একদম। ওকে, তাহলে 15 মিনিট আমি এভাবে বসি। আমি দুর্জয় দত্তের এই বইটা পড়ছি। এটা হচ্ছে আওয়ার ইম্পসিবল লাভ। ভীষণই ভালো একটা বই, অনেক ভালোই লাগছে পড়তে। আমি রিসেন্টলি পড়া স্টার্ট করেছি, এখন ওই পেজ 124-125 চলছে। খুবই ভালো একটা বই। তোমরা যারা বই পড়তে, গল্পের বই পড়তে ভালোবাসো তারা মানে উইদাউট এনি ডাউট তোমরা এটা পড়তেই পারো, ভালো লাগবে আশা করি। ওকে, তো 15 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি রিমুভ করবো। স্কিনটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো কাজ আছে এটা নিয়ে। এটাকে রেখে দিচ্ছি, তবে যে প্যাকেটটা থেকে এটাকে নিয়েছিলাম সেই প্যাকেটটা ফেলে দিই, সেই প্যাকেটটা এখনো রেখে দিয়েছি। এখন যেটা করবো সেটা হচ্ছে এই প্যাকেটের ভিতরে অনেকটা সিরাম রয়েছে, তো সেই সিরামটাকে হাতে নিলাম। এবার এটাকে অল্প অল্প করে পুরো মুখে প্রপারলি সিরামটা যতক্ষণ না প্রপারলি অ্যাবজর্ব করছে স্কিনে ততক্ষণ অবধি এটাকে এরকম হালকা হাতে ম্যাসাজ করব। আস্তে আস্তে অ্যাবজর্ব করেই যাচ্ছে, অলমোস্ট অনেকটা করে গেছে। জানি না কতটা তোমরা বুঝতে পারছো। তো সিরামটা পুরোই অ্যাবজর্ব হয়ে গেছে, একদম একটু ইয়ে হয়নি। স্কিনটাকে একদম পুরো স্মুথ একটা ফিনিশ দিয়েছে, খুবই ভালো। এটা আমার খুবই ভালো লেগেছে। স্কিনটাকে সত্যি খুব হাইড্রেট করে এই সিরামটা, মানে শীট মাস্কটা অ্যাকচুয়ালি পুরো স্কিনটাকে খুব সুন্দরভাবে হাইড্রেট করে। যাই হোক, এবার এখানে এখনো কিছুটা সিরাম রয়েছে, যতটা এক্সট্রা রয়েছে হয়ে যাচ্ছিল একটু হলে। এবার এটাকে আমি প্রপারলি নষ্ট তো করবো না, ফেলে দেবো না, তাই এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করে দেবো। খুবই ভালো স্কিনের জন্য। এরপরে ময়শ্চারাইজার মাখবো। এটা হচ্ছে আমার ল্যাক্টোক্যালামাইনের একটা সুপার জেল ময়শ্চারাইজার আমি ইউজ করি, সেটাকেই মাখবো। খুবই ভালো, একদম জেল ফরম্যাট, পুরোই একদম জেল একটা টেক্সচার। প্রপারলি স্কিন কেয়ার করলে না, কিছু হোক আর না হোক, স্কিনটা এত হাইড্রেটেড লাগে, এত সুন্দর একটা বাটারি ফিনিশ আসে পুরো স্কিনটাতে, খুবই ভালো লাগে। আর এর সাথে আরেকটা জিনিসও দেখবো, সেটা হচ্ছে একটা লিপ বাম। তোমরা যে যে লিপ বাম ইউজ করো সেটা ইউজ করতে পারো, সমস্ত প্রোডাক্টই তোমরা যে যেটা ইউজ করো। শীট মাস্কও আমি এটা ইউজ করছি বলে এটা ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। যাই হোক, এটা এই লিপ বামটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিস বিউটির একটা লিপ বাম। আমি মাখবো হচ্ছে সানস্ক্রিন, কারণ সানস্ক্রিন এই গরমে ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ভাবি কি আমরা হয়তো বাড়িতে আছি, যে কোথাও বেরোবো না, আজকে কোথাও বেরোনো নেই, তো আজকে সানস্ক্রিনটা স্কিপ করে যাই, বাট সানস্ক্রিন একদমই স্কিপ করা উচিত না। আর এই গরমে তো একেবারেই না, কারণ ইউভি রেটা সর্বত্র ছড়াচ্ছে। তুমি বাড়িতে থাকলেও, তুমি ধরো রান্নাঘরে কিছু রান্না করছো বা কোনো কাজ করছো, তো সানস্ক্রিন কিন্তু তখন তোমার ওই ইউভি রেটা তখন তোমার স্কিনে হার্ম করবে, স্কিনটাকে হার্ম করবে। তাই জন্য সানস্ক্রিনটা সবসময় ইউজ করাটা, ডেইলি ইউজ করাটা ভীষণই জরুরি। সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমরা খুব বেশি আর লাইক স্কিনের ওপরে খুব ম্যাসাজ ট্যাসাজ কিছু করবো না, জাস্ট হালকাভাবে এরকমভাবে স্কিনের ওপরে অ্যাপ্লাই
করবো, মাসাজ করবো, বাট খুবই জেন্টল আর কি, যাতে প্রপারলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। আর যেটুকু আছে সেইটুকু আমি ওই সিরামের মতন হাতে অ্যাপ্লাই করে। স্কিন কেয়ার যখন করবে সবসময় চেষ্টা করবে ময়শ্চারাইজার বা সিরাম বা যাই মাখছো যেটা এক্সট্রা রয়ে গেছে হাতে সেটা হাতে মেখে নেবে, গায়ে স্কিনটাও তাহলে হাইড্রেটেড থাকবে। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। স্কিন কেয়ারে মোটামুটি এগুলোই করি। শীত মাস্কটা আজকে ইউজ করলাম ঠিকই, বাট শীত মাস্ক খুব একটা আমার ইউজ করা হয় না, টু বি ভেরি অনেস্ট, একদম অনেস্টলি বলছি। কিন্তু ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই সানস্ক্রিন এগুলো আমি অলমোস্ট রোজ করি, চেষ্টা করি রোজ করার, না চেষ্টা করি বলবো না, রোজই করি, কারণ এগুলো স্কিপ করা একেবারেই উচিত না। আমি যতই টায়ার্ড থাকি, যতই কষ্ট হোক, যতই যাই হয়ে যাক, আমি চেষ্টা করি এগুলো করার, যতই ঠান্ডা পড়ুক অ্যাজ ওয়েল আমি চেষ্টা করি এগুলো করার। যাই না তাতে করে স্কিন একদম খুব গ্লাস লাইক ফিনিশিং দেয় কিনা, আমার স্কিন ওরকম কিছু দেয় না অনেস্টলি। তবে আমি এটুকু অ্যাসিওর করতে পারি কি আমার স্কিনটা, আমার মনে হয় অ্যাকর্ডিং টু মি, যে খুব লাইক হেলদি। আমার বাড়িতে খাওয়ার শেষে ডেজার্ট কিছু বানাতে গেলেই প্রথম ডাক পড়ে আমার, কারণ আমি আমার বাড়ির ডেজার্ট স্পেশালিস্ট। আর আজকের মিষ্টি মুখে ছিল ঘরোয়া কুলফি আইসক্রিম। 500 ml দুধে পরিমাণ মতন সুগার, কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে এটাকে এভাবে রাখবো, আর এদিকে নিয়ে নিয়েছি আমসত্ত্ব আর কিছুটা কাজু আর কিশমিশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। জানো তো আমার বাড়ির গলিতে ছোটবেলায় এক কাকু লাল রঙের একটা গাড়ি ঠেলে গরমকালে নিয়ে আসতেন এই কুলফি, আর শীতকালে আনতেন নানান রকমের আচার। জানি না কেন এখন আর তিনি আসেন না, তাই এখন নিজেই বানিয়ে নিই ছোটবেলার ওই কুলফি। তবে ছোটবেলায় কুলফিটা খেতে গেলেই একটা আফসোস হতো যে কেন এতে বেশি করে একটু কাজু কিশমিশ দেয় না। আজকে তো আমি নিজেই শিখে গিয়েছি, তাই এখন আমি একটু বেশি করেই কাজু কিশমিশ দিয়ে নিচ্ছি। আর আমসত্ত্ব এটা একেবারে আমার ইনভেনশন। ভালো হলে তো এটা আজই এই প্রিপারেশন ইনক্লুডেড, আর যদি ভালো না হয় তাহলে আজকেই বাদ। তো এই যে আইসক্রিমের মিশ্রণটা তো একেবারেই রেডি, একদম সহজ উপকরণে আর অনেকখানি ভালোবাসে মিশিয়ে বানিয়েছি। তোমরা যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো আর এটা বানাতে ইচ্ছে করে তাহলে একবার ট্রাই করেই দেখো, খাওয়ার পর ঠান্ডা লাগলেও মন কিন্তু গলে যাবে। পুরো আইসক্রিমটাকে আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়েছি, এবার এর লিডগুলোকে এক এক করে চাপিয়ে দেব, আর তারপরে এটাকে রেফ্রিজারেটরে ভরে দিয়ে আসবো। চলো আইসক্রিম মোল্ড তো পুরোই রেডি, এবার তাহলে ফ্রিজেই ভরে দিয়ে আসি। ফ্রিজে এইভাবে এটা থাকবে ওই 6 থেকে 7 ঘন্টা, তাহলেই মোটামুটি জমে যাবে। দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখাই। মা ঘরে একটু টক দই পেতেছে, দইগুলো এত ভালো বসেছে আর এত ভালো দেখতে লাগছে, খেতেও হয়েছে ভীষণ সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রায় 6.5 ঘন্টা ফ্রিজে রাখার পর এই হলো আইসক্রিমের অবস্থা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমরা কুলফি কিভাবে বানাও, আর তোমাদেরও ছোটবেলার এমন কোনো কুলফির গল্প থাকলে সেটাও শেয়ার করো। বেশ, আজ তবে আসি, সকলে ভালো থেকো, মিষ্টি থেকো, মন ভালো রেখো, আর মাঝে মধ্যে কুলফি খেও। কেমন মাম্মা আইসক্রিমটা? ওকে, বাই।